আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পশ্মি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, পশ্চিমবঙ্গে আর.এন. রবি, 9 রাজ্যের রাজ্যপাল বদল। 2 দিনের সফরে রাজ্যে আসছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। আগে থেকে কনভয়ের ট্রায়াল রান। আগামী 13 মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 25 মার্চ পর্যন্ত। সোনামুড়ার শোকের ছায়া, প্রয়াত সমাজসেবী ও প্রাক্তন সরকারি কর্মী নুরুল ইসলাম। সুপ্রিম কোর্টের ধাক্কা, 3 মাসের নিয়মিতকরণ ও 30% বকেয়া দেওয়ার নির্দেশ রাজ্য সরকারকে। কৈলাসহরের কৃষকদের হাতে কৃষি উপকরণ ও বীজ বিতরণ, উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিলোনিয়ায় জেলাভিত্তিক কর্মশালা, উপস্থিত প্রশাসনের শীর্ষকর্তারা। এখন দেখে নিন বিস্তারিত সংবাদ। বেশ কিছু রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার দেশের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বদল ঘটেছে। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লকে তেলেঙ্গানার রাজ্যপাল এবং তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। নন্দকিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসানকে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের পদেও পরিবর্তন এসেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এবং তরুণজিৎ সিং সান্ধুকে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্ত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর.এন. রবি প্রাক্তন আইপিএস অফিসার এবং ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন কর্মকর্তা। 2014 থেকে 2021 সাল পর্যন্ত তিনি নাগা শান্তি মধ্যস্থকারী হিসেবে কাজ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে কোনো পূর্ব পরামর্শ ছাড়াই এই নিয়োগের খবর জানিয়েছেন। তিনি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের কারণে স্তম্ভিত ও উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই ধরনের পদক্ষেপ সংবিধানের চেতনা ক্ষুণ্ণ করতে পারে এবং রাজ্যের কেন্দ্র সম্পর্কে সাংবিধানিক কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের 2 দিনের রাজ্য সফরকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। আগামীকাল রাজ্যে পৌঁছানোর কথা রয়েছে তার। সফর ঘিরে নিরাপত্তা ও বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যে জোর কদমে শুরু করেছে প্রশাসন। উপরাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে শুক্রবার তার কনভয়ে নির্ধারিত রুট ধরে পরীক্ষামূলকভাবে ট্রায়াল রান পরিচালনা করা হয়। কনভয়ের গাড়িগুলো সম্ভাব্য পথ ধরে চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এদিন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পুরো রুট পরিদর্শন করে এবং সফরের দিন যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উপরাষ্ট্রপতির সফরের নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজ্যের আইনসভার গুরুত্বপূর্ণ অধিবেশনকে সামনে রেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী 13 মার্চ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন, যা চলবে আগামী 25 মার্চ পর্যন্ত। এই অধিবেশনকে ঘিরে শুক্রবার অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সহ কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি ও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, আগামী 13 মার্চ রাজ্যপাল ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট অধিবেশনের সূচনা হবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরে কার্যক্রম, বাজেটের প্রস্তাব এবং রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী 25 মার্চ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলবে এবং এই সময়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। অধিবেশন ডেকেছেন মাননীয় রাজ্যপাল মহোদয়। অধিবেশন বসবে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। এই উপলক্ষে মাননীয় অধ্যক্ষ, যিনি ভারপ্রাপ্ত, উনি বিএসসির একটা মিটিং ডেকেছেন। বিএসসির চেয়ারম্যান উনি। সেখানে বিএসসির একটা কমিটি রয়েছে, আমি মেম্বার,
সুশান্ত বাবু মেম্বার, অনিমেষ বাবু মেম্বার, অনিমেষ দেববর্মা, আমাদের অপোজিশন লিডার মেম্বার, আমাদের কল্যাণী সাহারা চিপু উনিও মেম্বার, রামপদ জমাতিয়া উনিও মেম্বার, বীরেশ সেনা উনিও মেম্বার, সবাই প্রেজেন্ট ছিলেন। আলোচনা হয়েছে হাউস কতদিন হওয়া উচিত, কারণ এবারের অধিবেশনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এক, প্রথম দিনই অধিবেশন বসবে, যেহেতু বছরের প্রথম দিন, এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই, বছরের যে প্রথম অধিবেশন হয় সেই প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কী কী কাজ করেছে এবং কী কী কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের বিশ্ববন্ধু সেন যিনি স্পিকার ছিলেন উনি প্রয়াত হয়েছেন সিটিং অবস্থায়। সেজন্য ওনার শোক প্রস্তাব এনে আলোচনা করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাউস সেদিনের জন্য শেষ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরেই পরে উনি ওনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন এবং ওই দিনেই আপাতত 3টা বিল আসতে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2000 এটা আসছে। আরেকটা আসবে, এটা আমাদের নেই, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল। আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিল নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের জন্য। শোকে ছায় ঢেকে গেল সোনামুড়া। প্রয়াত হলেন এলাকার সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি নুরুল ইসলাম। সোনামুড়া সাংবাদিক জহিরুল ইসলামের পিতা নুরুল ইসলামের প্রয়াণে এলাকা জুড়ে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। নুরুল ইসলাম দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। তিনি DWS দপ্তরে একজন কর্মচারী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এলাকার মানুষের কাছে তিনি একজন মানবিক ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমান। শেষ শ্রদ্ধা জানানোর জন্য অন্তিম যাত্রায় অংশ নেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ। সোনামুড়া প্রেস ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া। তিনিও নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে নুরুল ইসলাম স্ত্রী, 3 পুত্র ও 3 কন্যা সন্তান অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। সাংবাদিক জহিরুল ইসলাম তার কনিষ্ঠ পুত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের গ্রামের প্রবীণ বাসিন্দা নুরুল ইসলাম সাহেব, তাই পূর্বে উনি সরকারি কর্মচারী ছিল, LI ডিপার্টমেন্টে চাকরি করতেন। রিটায়ারমেন্ট আসছেন, অনেক বছর হয়েছে। ওনার 3 ছেলে, 2 মেয়ে এবং তারা 3 ভাই এই সমাজের মধ্যে আছেন। উনি প্রবীণ মানুষ হিসাবে এই সমাজের অনেক কাজে নিযুক্ত ছিলেন এবং আমাদের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে ওনার পটভূমিকা ছিল এবং গ্রামের সমস্ত সমস্যা সমাধানে
সবসময় সামাজিক কাজে উনি এগিয়ে আসতেন, যেমন মাদ্রাসা মসজিদের কাজে এগিয়ে আসতেন, সামাজিক বিচারের কাজে এগিয়ে আসতেন। গ্রামের একটা অপরন্ত ক্ষতি হয়েছে এবং ওনাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত উনি করতে পারছেন। এবং আমাদের ওনার এক ছেলে জার্নালিস্ট আছে, আরেক ছেলে বিজনেসম্যান, আরেক ছেলে বাইরে আছে এবং ওনাদের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ওনারা এই গ্রামের সম্রাজ্য পরিবার হিসেবে পরিচিত এবং আদি বাসিন্দা। সেই কারণে এইসব কারণে আমাদের পুরো গ্রাম আজকে সুখহত। এই সুখহত থেকে আজকে দিনে তার পরিবারকে পরিজনকে আমরা সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই এবং এই সুখহত পরিবার যেন তার সুখ থেকে উত্তরণ হতে পারে তার জন্য আবেদন রাখি। আল্লাহর কাছে সেখানে দোয়া চাই। রমজান মাসে আমাদের এটা অনেক বড় বরকতের দিন। শুক্রবারে আমাদের যদি কারোর মৃত্যু হয়, এটাকে আমাদের কবরে যে মৃত্যুর পরে যে বিচার আছে সেই বিচারের যে দৃষ্টিকোণ আছে, যেটা যে আজাদ বলা হয়, সেটা চিরদিন থাকে না। উনি সেই একটা ভালো দিনে ওনার যে মৃত্যু হয়েছে সেটা উনি অতি ভাগ্যবান এবং উনি ওনার মৃত্যুটা শুভ, এটা আমাদের ইসলাম ধর্মীয় মোতাবেক এটা বলে। ফের এক গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে বড় ধাক্কার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এবার স্পষ্ট নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 3 মাসের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং বকেয়া বেতনে 30% পরিশোধ করতে হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে নিয়মিতকরণের স্কিম বাতিল হয়েছে। এই অজুহাতে কর্মীদের নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা যাবে না। এই রায়ের ফলে ত্রিপুরা রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারীর উপর সরকারি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা এই কর্মীদের জন্য আদালতে এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এ বিষয়ে রাজ্যের সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আদালতের নির্দেশ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8 জন ডিআরডব্লিউ কর্মী যারা গত 2.5 দশক ধরে শিক্ষা দপ্তরের অধীনে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছিলেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8 জন শিক্ষা দপ্তরের ডিআরডব্লিউ কর্মী তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সালে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিল। মাননীয় বিচারপতি বলেছিলেন যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম 31 জুলাই 18তে বাতিল হয়েছে, তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারে না। এর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম। ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে আমাদের আপিল খারিজ বলেছিল যেহেতু রাজ্য সরকার নিয়মিতকরণ করার স্কিম তুলে নিয়েছে তাই নিয়মিতকরণ করার দাবি জানানো যাবে না, অধিকার নেই। এর বিরুদ্ধে 8 জন একদম প্রান্তিক অংশের মানুষ তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা আমাদের বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত প্রবীণ ওয়াঘে এবং তার আরেকজন বরিষ্ঠ আইনজীবী মারলে পারলে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আগ্রহ সহকারে বিনা পারিশ্রমিকে এই মামলাটি গ্রহণ করেছেন এবং গত 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছে তাদেরকে অবিলম্বে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে। সুপ্রিম কোর্ট বলেছে যে স্কিম রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 সালে স্কিম তৈরি করেছে। এখন স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এইভাবে বছর পর বছর তাদেরকে এই ধরনের শোষণমূলকভাবে তাদের থেকে শ্রম আদায় করা যাবে না। এটা অন্যায়, এটা অযৌক্তিক এবং তারা যে কাজটা করছিল এটা হলো মৌসুমি কাজ নয়, এটা দপ্তরের মূল কাজের অঙ্গ। সেই কারণে তাদের নিয়মিতকরণ করতে হবে, 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। এ থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই, কারণ আমরা সবাই জানি এই সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট ভারতবর্ষে নেই। কৃষকদের উন্নয়ন এবং প্রাকৃতিক কৃষিকে এগিয়ে নিয়ে 59 জেলা কৃষি যন্ত্রাংশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার কৈলাসহর মহকুমা ছন্তৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঊনকোটি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই জনসংযোগমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কৃষক, গরিব মানুষ ও যুব সমাজের উন্নয়নকে ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি জানান, কৃষকদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার মাধ্যমে রাজ্যের ইতিমধ্যে প্রায় 2,85,000 কৃষক উপকৃত হয়েছেন এবং প্রায় 900 কোটি টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় 400 জন কৃষকের হাতে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বীজ তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল পাওয়ার উডার, ওষুধ দেওয়ার মেশিন, পুষা হুইল হো, পুষা ম্যানুয়াল ট্রেসারার সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর ও শ্যামল দাস, চণ্ডীপুর পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিনহা, কৃষি আধিকারিক সন্দীপন পাল, দেবাশিস পাল, কৃষি বিজ্ঞানী জয়শ্রী দত্ত এবং ছন্তৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং সবাই উন্নয়ন শুধু মুখে বলা নয়, সেটা করে দেখানো। আমরা যদি দেখি আমাদের চণ্ডীপুর বিধানসভা সহ কৈলাসহর মহকুমায় আমরা সার্বিক ক্ষেত্রে আজ এগ্রিকালচার সেক্টর হোক, গরিব মানুষ হোক এবং আমাদের যুব সমাজ হোক, প্রত্যেকটা স্তরের যেন জীবনমান উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করা। আজকে আমরা যদি দেখি আমাদের চণ্ডীপুর ব্লকে বা আমাদের চণ্ডীপুর ব্লক কাটো কৈলাসহর মহকুমায় রাজ্যের সবচেয়ে বেশি কৃষিজীবী মানুষ এবং এখানে আমরা 4 শ্রমিক পরিবারের মানুষ বেশি রয়েছে। তাদেরকে জীবনমান উন্নয়ন করতে, তাদেরকে জমি পাট্টা, পিজি রেশন কার্ড, তাদেরকে মজুরি বৃদ্ধি করা, এগুলি যেমন আমরা করছি, তেমনি কৃষক যারা আছেন এখানে, যারা কৃষক বন্ধুরা আছেন যারা কৃষি কাজ করেন, তারা সকলেই জানেন বর্তমান সময় প্রধানমন্ত্রীজি কৃষকদের রোজগার দ্বিগুণ হোক, ডবল হোক, তার জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা যারা গরিব কৃষকরা আছি আমরা জানি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা শ্রাবণ ভাদ্র মাস যখন কৃষিকাজে একদম ভরপুর মৌসুম হয়, তখন আমাদের কাছে অর্থের যে অভাবে আমরা চাষবাস করতে পারতাম না, বা করলেও সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে, আমরা সুদি টাকা নিয়ে আমাদের কৃষি কাজ করতে হতো। সেই যেন সুদি টাকা না দিতে হয়, আবার না নিতে হয়, তার জন্য সরকার সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকটা কৃষক সম্মান নিধি দেওয়া হবে আমাদের গরিব কৃষকদেরকে। এখন পর্যন্ত আমরা যদি দেখি আমাদের রাজ্যে 2,85,000 কৃষক যাদেরকে কৃষক সম্মান নিধি দেওয়া হয় এবং তাতে করে প্রায় 889 কোটি টাকা, প্রায় ধরুন 900 কোটি টাকার মতো কাছাকাছি আমাদের কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে প্রত্যেক কৃষকদের 6,000 টাকা প্রতি বছরে। সমাজের একটি গুরুতর সামাজিক ব্যাধি হিসেবে বাল্যবিবাহকে নির্মূল করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রশাসন জোরদার উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে সমাজের তৃণমূল স্তর পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল বাল্যবিবাহ মুক্ত ভারত বিষয়ক জেলা ভিত্তিক কর্মশালা এবং সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে একাধিক কর্মশালা। অনুষ্ঠানে উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য এবং বিশিষ্ট অতিথিরা। এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সভাধিপতি দীপক দত্ত বলেন, এবছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল ভাবনা গিফট টু গেইন। নারীরা যাতে সমাজে পুরুষদের সমান মর্যাদা ও অধিকার পায় সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো জানান, ভারত সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে দেশকে বাল্যবিবাহ মুক্ত করা। সে লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলাকেও দ্রুত বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসন সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে কেন্দ্র করে আজকের আমাদের এই মূল প্রোগ্রাম। আমরা এই 2026 সালের যে আন্তর্জাতিক নারী দিবস, এটার মূল প্রতিপাদ্য বিষয় হলো গিভ টু গেইন, দানের মাধ্যমে অর্জন। এই থিমকে সামনে রেখে এবারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। আর এই আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ করে আমাদের যেটা স্মরণ করিয়ে দেয় যে আমাদের সমাজে আমাদের নারীদের প্রতি
যাতে আমরা নারীদের সমমর্যাদা আমরা দিতে পারি, তাদের প্রতি বৈষম্য আমরা দূর করতে পারি। এগুলি আমাদের তাদের শিক্ষা থেকে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু যাতে আমরা নিশ্চিত করতে পারি এই আন্তর্জাতিক নারী দিবসে, এগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা আজকে শুধু আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আমরা মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের সমাধিকার এগুলি দেবো এটা নয়। আমাদের আজকে এখানে থেকে আমাদের সবার একটাই চিন্তাধারা থাকবে যে আমরা প্রত্যেক সময় আমাদের সমাজের নারীরা যাতে পুরুষের সাথে সমমর্যাদা পায়, এই বিষয়গুলি আমরা নিশ্চিত করতে হবে। তো এখানে আজকে এই নারী দিবসে যেটা প্রধান বিষয় যে আমাদের বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন করা। আমাদের ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে 2030 সালের মধ্যে আমাদের ভারতবর্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়তে হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।